আজকের ক্লাসে আমি তোমাদের কোষাदेखি 2 এর বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। অর্থাৎ 18, 19 এবং 20 এই তিনটি অঙ্ক নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। তোমরা মন দিয়ে ভালো করে অঙ্কগুলি আমার সঙ্গে সঙ্গে খাতায় তোমরা করতে থাকবে, তাহলে দেখবে খুব সহজেই তোমরা বিষয়টি বুঝতে পারবে। কারণ আমি যখন যে ব্যাখ্যাগুলো করে যাব সেগুলোকে তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। প্রথম অঙ্কটি দেখো, কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন সেটা আমরা নির্ণয় করব। এই অঙ্কটি বিভিন্ন রকমভাবে করা যেতে পারে, আমি তার মধ্যে একটি মেথড নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো, বছরের প্রথম 3 মাস জমার পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ টাকা তিনি জমা দিচ্ছেন, এটা হলো 15,000 টাকা। বছরের দ্বিতীয় 3 মাস জমার পরিমাণ কি বলা হয়েছে? 3,000 টাকা তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ 15,000 বিয়োগ 3,000 সমান 12,000 টাকা। অর্থাৎ দ্বিতীয় 3 মাস কিন্তু প্রত্যেক মাসে তিনি 12,000 টাকা করে জমা দিয়েছেন এবং বছরের শেষ 6 মাস জমার পরিমাণ, তারপর তিনি আরো 8,000 টাকা জমা দিয়েছেন। অর্থাৎ বছরের শেষ 3 মাসের জন্য, শেষ 6 মাসের জন্য মোট তিনি 20,000 টাকা জমা করছেন। খেয়াল রাখবে, এটা বছরের শেষ 6 মাসে 20,000 টাকাই জমা করেছেন, প্রত্যেক মাসে নয়। একটু আগে আমি একটু ভুল বললাম, এটা বছরের শেষ 6 মাসে মোট তিনি 20,000 টাকা জমা করেছেন। তাহলে আমরা 1 মাসের সাপেক্ষে বের করব। 1 মাসের সাপেক্ষে জমার পরিমাণ। নতুন একটি ধারণা তোমরা বোঝার চেষ্টা করবে যে যদি সমগ্র টাকাটা যা হিসাব করা হয়েছে যদি 1 মাস থাকতো, তাহলে কি পরিমাণ মূলধন জমা রাখতে হতো। সেক্ষেত্রে যেটা করা হয় যে প্রথম 3 মাস 15,000 টাকা, বা আমরা বলতে পারি 15,000 গুণিতক 3, এই টাকাটা সমান হচ্ছে 1 মাসের টাকা। অর্থাৎ 15,000 টাকা 3 মাস ব্যাংকে জমা থাকলে আমি যে পরিমাণ সুদ পাবো, 45,000 টাকা ব্যাংকে 1 মাস জমা থাকলে আমি কিন্তু একই সুদ পাবো। এটাকে বলা হয় 1 মাসের হিসাবে মূলধন। তারপর দেখো 12,000 টাকা, এটা 3 মাস ব্যাংকে জমা ছিল, তার মানে 1 মাসের হিসাব করলে কত হচ্ছে? 36,000 টাকা। অর্থাৎ 12,000 টাকা 3 মাস জমা রাখলে আমি যে পরিমাণ সুদ পাবো, 12,000 গুণিতক 3, 36,000 টাকা ব্যাংকে জমা রাখলে আমি একই পরিমাণ সুদ পাবো। ঠিক একইভাবে শেষ 6 মাস 20,000 টাকা জমা ছিল, বা 20,000 গুণিতক 6, এটা হচ্ছে 1 মাসের জমার পরিমাণ। এরপর আমরা
যোগগুলো করি, গুণগুলো আগে করে নিই। এটা হলো 45,000, 36,000 এবং 1,20,000 টাকা। তিনটে যোগ করলে আমরা পাবো 2,01,000 টাকা। টাকা। অর্থাৎ এখন আমাদের যে হিসাব দাঁড়ালো যে আসল পি সমান 2,01,000 টাকা, সময় 1 মাস, অর্থাৎ 1/12 বছর, এবং সুদের হার R সমান 5%। অর্থাৎ সুদ, যা ফর্মুলা আমরা জানি, PRT/100। পি হলো এক্ষেত্রে 2,01,000 টাকা, আর হলো 5, সময় হলো 1/12 গুণ 100। এটাকে লিখতে পারি, দেখো 2,01,000 গুণ 5 গুণ 1, 100 গুণ 12। এটাকে আমরা সরল করব। দেখো কি পাওয়া যাচ্ছে, তো 100 দিয়ে ভাগ করি, এটা 2,110 টাকা হয়ে গেল, গুণ 5/12। এবার 2 দিয়ে ভাগ করি, 5, 2 দিয়ে 6, 3 দিয়ে ভাগ করি, 3 9, 1 10, 9 1 15, 3 5 15 হলো। এটা কিন্তু 335 হবে, তোমরা খেয়াল রাখবে, এটা 335। এখন 335 গুণ 5 করলে হয় 1,675, 2 থাকবে, বাই 2, অর্থাৎ 837.50 টাকা। এটা হলো সুদ। অর্থাৎ সুদ আসল যেটা বের করতে বলা হয়েছে আমাদেরকে, যে সুদ আসল সমান বছরের শেষে ছিল 2,000 টাকা, 20,000 টাকা, এবং আমরা 837 টাকা সুদ পেয়েছি। অর্থাৎ 20,837.50 টাকা, এটা হলো সুদ আসলের পরিমাণ। প্রবলেম নাম্বার 19। তাকে অঙ্কটিতে বলা হয়েছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,250 টাকায় ভাড়া দেন। কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন? এটা আমাদের নির্ণয় করতে হবে, যে টাকা ধার নেওয়ার কত বছর পর তিনি সুদ সহ ব্যাংকের সমস্ত টাকা শোধ করতে পারবেন। তাহলে আমরা লিখি, যে ধরি ধার নেওয়ার টি বছর পর তিনি সুদ সহ ব্যাংকের সমস্ত ঋণ শোধ করতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে দেখো,
আমাদের এলো যে 12% সরল সুদের হারে $2,40,000 টাকার টি বছরের সুদ সমান, আসল হলো 2,40,000 টাকা, সুদের হার 12, টি বাই 100, 100 ভাগ করলে এটা হয় 2,400। এখন আমরা গুণ করলে পাবো যে 2,400 গুণ 12, এটা হয় 28,800, তারপরে টি ছিল এত টাকা। অর্থাৎ সুদ আসল সমান $2,40,000 টাকা ধার নেওয়া হয়েছিল, এটা আসল, প্লাস সুদ 28,800 টি এত টাকা। এই টাকাটি ব্যাংকে শোধ করতে হবে ধার নেওয়ার টি বছর পর। এবং দেখো অঙ্কটিতে বলা হয়েছে যে টাকাটি কিন্তু আসবে, অঙ্কটি আরেকবার পড়ো, টাকাটি কিন্তু আসবে বাড়ি ভাড়া থেকে, এবং প্রত্যেক মাসে বাড়ি ভাড়া হচ্ছে 5,200 টাকা, এবং বাড়ি ভাড়া দেওয়া হয়েছে টাকা ধার নেওয়ার 1 বছর পর। অর্থাৎ যদি টাকা ধার নেওয়ার টি বছর পর ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে হয়, তাহলে বাড়ি ভাড়া পাওয়া যাবে তার থেকে ঠিক 1 বছর কম, অর্থাৎ টি মাইনাস 1 বছর। তাই আমরা লিখব যে বাড়ি ভাড়া থেকে টি মাইনাস 1 বছরে আয়। দেখো 1 মাসে আয় বলা হয়েছিল 5,250 টাকা, অঙ্কটি তোমরা দেখে নেবে, 5,200 টাকা। তাহলে 5,200 টাকা হলো 1 মাসে আয়, তাকে আমরা যদি 12 দিয়ে গুণ করি সেটা হলো 1 বছরে আয়। আমরা চাইছি টি মাইনাস 1 বছরে আয়, তো একে আবারও আমরা টি মাইনাস 1 দিয়ে গুণ করব। গুণফল দেখো কত হচ্ছে, এখানে দেখো যে 62,400, তোমরা গুণটা করে দেখে নিতে পারো, যে দেখে নেবে যে 5200 গুণ 5,200 গুণ 12 সমান 62,400 হলো। এখন এই দুটো টাকার পরিমাণ কিন্তু সমান, অর্থাৎ আমরা সমীকরণটা তৈরি করব, সেখানে পাবো শর্তানুসারে বাড়ি ভাড়া থেকে আয়, অর্থাৎ 62,400 গুণ টি মাইনাস 1 সমান সুদ আসল, অর্থাৎ 2,40,000 টাকা প্লাস ব্যাংকের যা সুদ হয়েছে 28,800 টি। এই হলো সমীকরণ। এখন সমাধান করে আমাদের টি এর মান নির্ণয় করতে হবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 2টি করে শূন্য আছে, তাই আমরা উভয় পক্ষকে 100 দিয়ে প্রথমে ভাগ করেছি। তাহলে এটা হলো 624 গুণ টি মাইনাস 1 সমান 2,400 যোগ 288 টি। যেহেতু প্রত্যেকটা সংখ্যাতে 2টি করে শূন্য আছে, তাই আমরা প্রত্যেককে 100 দিয়ে ভাগ করে দিয়েছি। এবার গুণ করি, এটা 624 টি মাইনাস 624 সমান 2,400 যোগ 288 টি। যদি আমরা সমাধানের নিয়ম অনুযায়ী সাজিয়ে নিই তাহলে পাবো 624 টি বিয়োগ
288টি সমান 2400 যোগ 624। এই বিয়োগ করে আমরা পাবো 336টি। 624 বিয়োগ 288 336 হলো, আর এই যোগ করলে হচ্ছে দেখো 3024, বা টি সমান 3024 ভাগ 336। তোমরা ভাগটা করবে, যে ভাগফল হবে 9। অর্থাৎ টাকা ধার নেওয়ার 9 বছর পর তিনি ব্যাংকের সমস্ত টাকা সুদ সহ শোধ করতে পারবে। আজকের ক্লাসের শেষ অঙ্ক, খুব ভীষণ ভালো একটি অঙ্ক। তোমরা প্রত্যেকেই মন দিয়ে অঙ্কটি দেখো। আগে অঙ্কটি পড়ে নাও। বলা হয়েছে যে রথিনবাবু তার 2 মেয়ের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকে সরল সুদের হার 10%। মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমরা ধরি প্রথমে দুটো মেয়ের জন্য আলাদা করে হিসাব করব। যে ছোট মেয়ের ক্ষেত্রে ধরে নেব, যে ধরি আসল হলো x টাকা, সময় t, অর্থাৎ কতদিন ব্যাংকে টাকাটি জমা থাকবে। দেখো সেটি কিন্তু হচ্ছে 18 বিয়োগ 8 সমান 10 বছর। কেন বিয়োগ করতে হলো? ছোট মেয়ের এখন বয়স হচ্ছে 8 বছর, তার বয়স যখন 18 বছর হবে তখন সে টাকাটি পাবে। অর্থাৎ খুব সহজ হিসাব, টাকাটিকে ব্যাংকে 10 বছর জমা রাখতে হবে এবং সুদের হার আর সমান হচ্ছে 10%। এবং বড় মেয়ের ক্ষেত্রে আমরা হিসাব করব। ধরি আসল সমান y টাকা, সময় t, এক্ষেত্রে হবে 18 বিয়োগ 13 সমান 5 বছর। কারণ মেয়ের বয়স এখন 13 বছর, যখন মেয়ের বয়স 18 বছর হবে তখন সে টাকাটি ফেরত পাবে। এবং সুদের হার এক্ষেত্রেও সুদের হার 8 সমান 10%। আমরা দুটো ক্ষেত্রেই বের করতে হবে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, এবং উভয় ক্ষেত্রে সুদাসল কিন্তু হচ্ছে 1,20,000 টাকা। কারণ 18 বছর বয়সে প্রত্যেক মেয়ে কিন্তু এই টাকাটি পাবে। তাই আমরা এখন সরাসরি অঙ্কের ক্যালকুলেশনে চলে আসি।
এক্ষেত্রে সুদ কত দেখো, সুদের ফর্মুলায় বসাই যে পি আর টি বাই 100, অর্থাৎ এক্স 10 গুণ 10 বাই 100, অর্থাৎ এক্স টাকা। তাহলে শর্তানুসারে সুদ আসল, অর্থাৎ তিনি এক্স টাকা ব্যাংকে জমা রেখেছিলেন এবং তার উপর এক্স টাকা সুদ পেয়েছেন, সেটা সমান 1,20,000 টাকা। বা 2x সমান 1,20,000, বা x সমান 1,20,000 বাই 2 সমান 60,000 টাকা। অর্থাৎ তিনি ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। এবার বড় মেয়ের ক্ষেত্রে হিসাবে আমরা আসবো। এক্ষেত্রে দেখো সুদ সমান পি আর টি বাই 100, অর্থাৎ ওয়াই, সুদের হার 10, সময় 5 বাই 100। তাহলে যদি 10 দিয়ে ভাগ করি 10 হলো, 5 দিয়ে ভাগ করে 2 হলো, অর্থাৎ ওয়াই বাই 2। তাই আমরা লিখতে পারবো যে শর্তানুসারে আসল প্লাস সুদ সমান 1,20,000 টাকা। তিনি ওয়াই টাকা ব্যাংকে জমা রেখেছিলেন এবং সুদ পেয়েছেন ওয়াই বাই 2 টাকা। তাই যোগ করলে কত হচ্ছে, তো যোগফল হবে 1,20,000 টাকা। বা যেমন লসাগু করি, 2 লসাগু হলো 2y প্লাস ওয়াই সমান 1,20,000, বা 3y বাই 2 সমান 1,20,000, বা ওয়াই সমান 1,20,000 গুণ 2 এর 3, 3 4 12 হয়, অর্থাৎ 12কে 4 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ করলে 4 হয়, অর্থাৎ 80,000 টাকা। অর্থাৎ তিনি ছোট মেয়ের জন্য, অতএব ছোট মেয়ের জন্য 60,000 টাকা এবং বড় মেয়ের জন্য 80,000 টাকা জমা রেখেছিলেন। তোমরা বাড়িতে অঙ্কগুলোকেও ভালো করে অনুসরণ করবে। আমি পরবর্তী ক্লাসে ছোট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব।